শ্রীলঙ্কা ভ্রমণের শেষ দিনটাতে আমরা চলে গিয়েছিলাম গল শহরে। যেই শহরটার স্থাপত্য শৈলী দেখলে আপনাদের মন ফিরে যাবে সেই প্রাচীন ডাচ সভ্যতা, পর্তুগিজ কিংবা ব্রিটিশ সময়টাতে। যে শহরটাতে হাঁটার সময় আপনাদের হঠাৎ করেই মনে হবে আমরা কি ইউরোপে চলে আসলাম। শুধু তাই নয়, গল শহর ঘুরে আমরা চলে যাব কলম্বোতে। কলম্বোর সি বিচের পাশের যেই শহরটা, সেখানে ঘুরে ঘুরে আমরা দেখব এই শহরের প্রাচীন ঐতিহ্য এবং এখনকার মডার্ন যে সুন্দর সুন্দর স্থাপনাগুলো এবং এই ব্যস্ত শহরের রাস্তায় ফুটে থাকা ফুল গাছ এবং এখানকার জীবনযাপন প্রণালী। এবং শেষ বিকেলে এখানে আমরা খাওয়া দাওয়া করব। চলুন তাহলে আজ আপনাদের আমাদের সাথে নিয়ে যাই কলম্বো এবং গল শহরে। ভেরি গুড মর্নিং ফ্রম মিরিশা। আজকে শ্রীলঙ্কায় আমাদের শেষ দিন। এখন হচ্ছে ভোর 6টা বাজে। আমরা চেক আউট করে ফেলছি আর আমরা এখন হচ্ছে কলম্বো যাব। যাওয়ার পথে গলটা একটু দেখে যাব, তারপরেই হচ্ছে আমাদের রাতে ফ্লাইট চলে যাব। এখনই খারাপ লাগছে, এই সুন্দর দেশটাকে মিস করব অনেক। তাহলে আজকে সারাদিন আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন গল আর কলম্বো। মিরিশা থেকে আমরা যখন কলম্বোর দিকে যাচ্ছিলাম, পথিমধ্যেই এই সুন্দর সি বিচটা পড়ে। এই বিচের পাশে ফুটে রয়েছে নাম না জানা গোলাপি রঙের ফুল, পাশেই সমুদ্রের গর্জন। সব মিলিয়ে যেন একটা স্বপ্নীল পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। গত 4 দিনই আমাদের সাথে এই কারটা ছিল, আর আমাদের ড্রাইভার রবিকে হ্যালো হ্যালো বলতো। This is our driver Ravi. Yeah, say hello. Hi. We're making a vlog. আমরা চলে আসলাম গল শহরে। সর্বপ্রথম আমরা যাব গল ফোর্টে। এই গল ফোর্টটা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের আওতাভুক্ত এবং ইউরোপীয়নদের দ্বারা নির্মিত এশিয়ার বৃহত্তম অবশিষ্ট দুর্গ। তো আমরা আমাদের ড্রাইভার রবিকে বললাম যে আমরা 2 ঘন্টা একটু হেঁটে গল শহরকে ঘুরে দেখতে চাই। তিনি যেন একটু বাইরে অপেক্ষা করেন আমাদের জন্য। এখন চলুন আমাদের সাথে ঘুরে দেখবেন গল শহর, আর সাথে সাথে আমি একটু চেষ্টা করছি এই শহরের ইতিহাসটা বলার। গল হচ্ছে কলম্বো থেকে 119 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত শ্রীলঙ্কার অন্যতম প্রধান শহর। 1600 শতকে পর্তুগিজরা এখানে আসে। তখন এটি গিমাথিত্তা নামে পরিচিত ছিল। এর পূর্বে 14 দশকে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা এ শহরটিকে কালি নামে উল্লেখ করেছিলেন। এই সময়ে ওটি শ্রীলঙ্কার প্রধান বন্দর হিসেবে পরিচিতি পায়। ডাচ আমলে 18 শতকে গল তার বিকাশের উচ্চতায় পৌঁছেছিল। 1649 সাল থেকে 17 শতকে ডাচদের দ্বারা শহরটি ব্যাপকভাবে সুরক্ষিত ছিল। 1640 সালে পর্তুগিজরা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
1663 সালে ডাচরা বর্তমান দুর্গটি তৈরি করে। তারা একটি সুদৃঢ় গ্রানাইট প্রাচীর এবং 3টি বুরুজ নির্মাণ করেছিল, যা সূর্য, চাঁদ এবং তারকা নামে পরিচিত। ব্রিটিশরা 1796 সালে ডাচদের কাছ থেকে দেশটি দখল করার পরেও তারা দুর্গটিকে অপরিবর্তিত রাখে এবং এটিকে জেলার প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার করে। এই শহরটির গড় তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। গলে লাইট হাউস হচ্ছে শ্রীলঙ্কার গলে অবস্থিত একটি উপকূলীয় বাতিঘর এবং এটি শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষ দিয়ে পরিচালিত। এটি শ্রীলঙ্কার প্রাচীনতম লাইট হাউস। কেবল ডাচ এবং পর্তুগিজ নিদর্শনই নয়, এই শহরে রয়েছে মুসলিম কিছু নিদর্শন। আমরা পেয়ে গেলাম এই শহরের প্রাচীনতম মসজিদটি। সাদা রঙের পাথরে তৈরি অত্যন্ত সুন্দর এই মসজিদটি এখানকার মুসলিম সহ বিশ্বের সকল মুসলিমদের কাছে একটি অত্যন্ত গুরুত্ব বহন করে থাকে। এখন যেহেতু সকাল 11টা এবং এই সময়ে আসলে 5 ওয়াক্ত নামাজের কোনো ওয়াক্তই নয়, তাই এখানে একটু মানুষ কম। কিন্তু আপনি যখন এই শহরে ঘুরবেন অনেক মুসলিম দেখতে পাবেন। এটা হচ্ছে গল মসজিদ। এই গল শহরটার মধ্যে একটা ফুকেট ওল্ড টাউনের ভাইব আছে, একমাত্র ডিফারেন্স হচ্ছে এখানে মসজিদ আছে, ওখানে নাই। তো এই পুরাতন শহরটা 200 বছরেরও বেশি পুরানো। তারা একটা বিকাল বা একটা সকাল এখানে 1.5 ঘন্টা হেঁটেই পুরোটা কাভার দিয়ে ফেলতে পারেন। তো এই জায়গাটা গরম আর রোদ বেশি, এটা একটা সমস্যা, কিন্তু খুব সুন্দর। আমার কাছে মনে হয় আমাদের হাতে যদি টাইম থাকতো, আমরা বিকালের দিকে আসতাম, তাহলে ভালো মতো ঘুরতে পারতাম। এখন রোদে একটু কষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু মসজিদ, মুসলিমরা অনেকেই আসছেন, এখানে নামাজ পড়ছেন। আমরা চলে আসলাম মসজিদের ঠিক সামনেই উনা ওয়াতুনা বীজটাতে। এই বীজটা বিখ্যাত এটার স্বর্ণের মতো হলুদ বালির জন্য এবং এখানকার নীল সবুজ ক্রিস্টাল ক্লিয়ার যে পানি সেটার জন্য। বিচে একটু ঘুরে আমরা আবার শহরটা হেঁটে দেখছি। তো আপনারা চাইলে একটা বাইক নিয়েও এখানে ঘুরে দেখতে পারেন, যেটা ইউরোপিয়ান বা ইউএসএর ট্যুরিস্টরা করে থাকেন। কিন্তু সেক্ষেত্রে আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স সেটা থাকা লাগবে। অনেক সময় পুলিশ চেক করে। এবং এই ছোট শহরে একটা পুলিশ ব্যারাকও আছে এবং অনেক রকমের গাড়ি দেখতে পাবেন। স্কুল, হসপিটাল, রেস্টুরেন্ট সবই রয়েছে এবং এই জায়গাটা আপনাকে পুরোপুরি ইউরোপিয়ান ভাইব দিবে। খুবই সুন্দর। মানে এই যে স্থাপনাগুলো, এগুলো যে পর্তুগিজরা বা ডাচ ওনারা যে বানিয়েছেন সেটা আসলে খুব সহজেই বোঝা যায়। এই যে এখানে একটা শুটিং চলতেছে। বয়স্ক মেয়েরাও পিস্তল ড্রেস করে বসে আছে। আমরা অবাক হচ্ছিলাম যে এই বয়সে কি মানুষ পিস্তলে পড়ে, বাট পরে বুঝলাম এটা আসলে রিয়েল না, এটা একটা শুট। এই যে শুটিং, এই যে মেবি পরিচালক ছায়ার মধ্যে বসে আছে। স্থাপনাগুলো দেখে মনে হচ্ছে আমরা 100 বছর পিছনে চলে গেছি। পুরাতন স্থাপনা গলবোটের ভিতরে। ওখানে একটা ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, ওখানে বিচার চলতেছে কারো। আর এই ভিতরে স্থাপনাগুলো অনেক অনেক এনশান্ট। কাঠবিড়ালি, ব্যাগগুলো দেখো। সব জুয়েলারি তো। চলো ওই পার্টটায় যাই, ডান দিক দিয়ে। গল থেকে আমরা রওনা করে এখন চলে যাচ্ছি কলম্বের উদ্দেশ্যে। এই সেই জায়গাটা যেখানে আসার জন্য অনেকেরই অনেক স্বপ্ন থাকে। সেটা হচ্ছে বিচের পাশেই ট্রেন চলার যে রাস্তা, সেটা আমার নিজেরও খুব শখ ছিল এটা সচক্ষে দেখা। তো এটা দেখতে পেরে খুবই ভালো লাগছে।
এই বীজটা হচ্ছে গল থেকে কলম্বো যাওয়ার পথে পড়ে। এ জায়গার পানি এত সুন্দর যে এখানে দেখে আমরা আসলে নামার লোভটা সামলাতে পারিনি। এই বীজটা একেবারেই মালদ্বীপের যে বীচ সেই বীচের মতো লাগছিল আমাদের কাছে। খুব সুন্দর, খুবই সুন্দর, একেবারে কয়েক রকম রঙের খেলা চলছে। এই জায়গাটায় এসে আমাদের এত মন খারাপ হচ্ছিল আর খুব আফসোসও হচ্ছিল। এত কম সময় নিয়ে আমরা এখানে এসেছি, মন ভরে আসলে জায়গাটাকে উপভোগ করতে পারলাম না। এই জায়গাটায় আসলে একটা বিকেল এক কাপ কফি নিয়ে কাটিয়ে দিলে বোধহয় জীবনের অনেক গ্লানি দূর হয়ে যেত, বোধহয় জীবনের অনেক হিসেব নিকেশও চুকিয়ে ফেলা যেত। কেমন একটা অদ্ভুত হাহাকার আর একটা অদ্ভুত মন খারাপের অনুভূতি হচ্ছিল। আমরা চলে আসলাম কলম্বো শহরে। শহরে ঢুকতেই আমাদের স্বাগত জানালো এই সবুজ রঙের মসজিদটি। এখন আমরা আমাদের ফ্লাইটের আগ পর্যন্ত কলম্বো শহরে ঘুরে বেড়াবো এবং কিছু কেনাকাটা করব। তো কেনাকাটা করার জন্য এখানে আমরা একটু হেঁটে হেঁটে চায়না স্ট্রিট এই জায়গাগুলোতে হেঁটে হেঁটে আমরা ঘুরে দেখতে পাচ্ছি। এখানে বাটা দেখে আমরা একটু থমকে দাঁড়ালাম, কারণ বাইরের একটা দেশে আমরা বাটা দেখব সেটা আসলে কখনোই আশা করিনি। তো চলুন আমরা একটু দেখি, ঘুরে দেখি যে কি কেনা যেতে পারে। হয়তো আমি শাড়ি দেখতে পারি বা গাউন দেখতে পারি, এই জিনিসগুলোই আমার মূলত কেনার ইচ্ছা আর কি। তো দেখা যাক কি শপিং করা যায় এবং এখানে কীরকম দাম আপনাদের নিয়ে যাই। এই দোকানের গাউনগুলো বাংলাদেশি টাকায় 900-1000 টাকার মতো পড়ছিল, কারণ এই দোকানে একটু ডিসকাউন্ট চলছিল 20% বা 30% এমন, যেটা আমার কাছে ভালো ডিল মনে হতে আমি এখানকার দুটো গাউন নিলাম। এই গাউনটা আমি নিয়েছি নীল রঙের, যেটা এটা। আমরা এখানে কলম্বোতে একটা শাড়ির দোকানে আসলাম। এত শাড়ি আর প্রাইসও অনেক কম। আমার মাথা মোটামুটি খারাপ হয়ে যাচ্ছে যে আমি কোনটা রেখে কোনটা নিব। অনেক শাড়ি এবং অনেক কম দাম। তো আমি দুটো শাড়ি নিলাম, একটা আমার নিজের জন্য আর একটা আমার শাশুড়ি মায়ের জন্য। আমার নিজের মা শাড়ি পরে না, না হলে আম্মুর জন্য একটা নিতাম। তো যাই হোক, আমি নিজের জন্য যেটা নিছি ওটা আমি আম্মুকে দেখাবো। আমি খুবই হালকা একটা কালারের নিছি, ওই যে পিচ কালারের। তো ওইটা যদি আম্মু পছন্দ করে তাহলে ওইটা আমি আম্মুকে দিয়ে দিব। এখানে আবার প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচ করে রেডিমেড পেটিকোটও আছে, যে জিনিসটা খুব ভালো লাগতেছে আমার কাছে। তো রেডিমেড পেটিকোটও নিছি। এখানে কাঞ্চিপুরমও আছে, অনেক রকম শাড়িই দেখলাম। তো আমি দুইটা নিলাম এখান থেকে। শাড়ি আছে, জামা আছে, পাশে একটা গাউনের দোকান আছে, ওখান থেকে আমি দুইটা গাউন নিলাম। এই মোটামুটি এতটুকুই শপিং, আর হয়তো কিছু করবো না। আচ্ছা, এখানে চুড়ি আছে ম্যাচ করে, সিটি গোল্ড আর হচ্ছে শাড়ির সাথে ম্যাচ করে। এটা মেবি ওদের হোলি বুক। এই যে এখানে কুর্তি আছে, শার্ট এন্ড ধুতি সেট দেখো। এই যে এইটা দোকানটা, দোকানটির পাশেই এটি হচ্ছে কলম্বো রেড মসজিদ। প্রাচীন কারুকার্যময় একটি মসজিদ এটি। এটা হচ্ছে মহিলাদের জন্য প্রেয়ার রুম রেড মস্কের মধ্যে। তো মহিলাদের জন্য আসলে সব জায়গায় তো নামাজ পড়ার ব্যবস্থা থাকে না, এখানে রয়েছে। ব্যাপারটা অনেক চমৎকার লাগলো আমার কাছে। আর এখানে এন্ট্রেন্সে গাইড আর কি, যারা নামাজ পড়তে আসবেন, নামাজের সময়সূচি, কোন গেটে দিয়ে যাবেন বা কোন গেট দিয়ে বের হবেন, সব কিছু এখানে চমৎকারভাবে লিপিবদ্ধ। কলম্বোর কি যেন পার্কটার নাম? বিহারা মহাদেবী। বিহারা মহাদেবী পার্ক, বেশ বড়, হাঁটার জন্য উপযুক্ত। ওই যে বাচ্চা পোলাপান ডেটিং করতেছে, আমরাও একটা বাচ্চা ছিলাম। এখন আমরা এখানে একটা পিঙ্ক কালারের ফুলের গাছ আছে অনেক বড়, ওইটা একটু চেরি ব্লসম ভাইব দিবে। আমরা ওই ফুলটার সামনে যাচ্ছি। এখানে অ্যাজ ইউজুয়াল
আমাদের বাকি যে দিনগুলো শ্রীলঙ্কাতে ছিলাম ওই দিনের মতো আজকেও বৃষ্টি হচ্ছে। Just See, Yes. this is the flower. এটা চেরি ব্লসম না, বাট গরিবের চেরি ব্লসম বলা যেতে পারে। okay. Right now we are in Independence Square, Colombo. So this place doesn't have any entry fee. So that's why people can come and go this way. What's the entrance? গলফিস গ্রিন হচ্ছে কলম্বোতে অবস্থিত এখানকার সবচেয়ে বড় খোলা জায়গা, যে জায়গাটায় বিকেলবেলা ছেলে মেয়ে বাচ্চা বড় সবাই আসলে তাদের ফ্যামিলি নিয়ে সময় কাটাতে আসে। এই যে দেখেন সবাই এখানে ফ্যামিলি নিয়ে সময় কাটাচ্ছে এবং এই জায়গাটায় স্ট্রিট ফুডের সমাহার অনেক রয়েছে। এটা হচ্ছে গলফেস মার্কেট, যে জায়গাটা গলফেস গ্রিনের অপোজিট সাইডে। এখানে আপনি মোটামুটি অনেকগুলোই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেগুলো থাকে সেগুলো পেয়ে যাবেন। এখানে ফুডের ভেতরে হচ্ছে আপনি স্টারবাকস পাবেন, আরও যে ইন্টারন্যাশনাল চেইনগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন। এবং মজার ব্যাপার হচ্ছে এখানকার ট্রেডিশনাল ড্রেস যেহেতু লুঙ্গি, আপনি দেখবেন যে এই সুন্দর জায়গায় অনেকে লুঙ্গি পরেও ঘুরতে চলে এসেছে। আমরা এখানে গল মার্কেটের যে ম্যানহাটনটা আছে ওখানে খেতে আসছি। তো ম্যানহাটন তো একটা ইন্টারন্যাশনাল চেইন, ওদের ফুড সবসময় ভালোই হয়, আশা করি এটাও ভালো হবে। আমরা হচ্ছে এখানে গার্লিক রাইস আর ডোরি ফিশ অর্ডার দিয়েছিলাম, একটু খাই দেখি। মজাই as usual। আমরা এখন হচ্ছে বন্দর নায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন বাজে হচ্ছে রাত 11টা, আমাদের ফ্লাইট হচ্ছে রাত 2:30 বাজে। তো আমাদের শ্রীলঙ্কা ট্রিপটা এখানেই শেষ হচ্ছে। পুরো শ্রীলঙ্কা সিরিজ জুড়ে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের দেখা হবে নতুন কোনো দেশে, নতুন কোনো গল্পে। আমাদের ফ্লাইটটা হচ্ছে ট্রানজিট থাকবে চেন্নাইতে, তারপর ওখান থেকে ইনশাল্লাহ ঢাকা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।